এক যুবক স্মৃতিশক্তিহীন অবস্থায় একটি জঙ্গল থেকে বেরিয়ে আসে। তার না আছে কোনো নাম, না বাড়ি, না কোনো পরিচয়। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তার পেটে নাভি পর্যন্ত নেই এবং সে ঘুমায়ও না। ছেলেটি কে? সে কি কোনো পরীক্ষার অংশ, নাকি এমন কোনো রহস্য যা বিশ্ব থেকে লুকানো ছিল? আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ সায়েন্স ফিকশন রহস্য, যা প্রতিটি পর্বের সাথে আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। গল্প শুরু হয় কাপড় ছাড়া এক যুবককে নিয়ে, যে অদ্ভুত এক তরলে ভেজা অবস্থায় জঙ্গলের মাঝে পড়ে আছে। প্রথম দেখায় মনে হয় হয়তো কোনো কলেজ ছাত্রদের মজার অংশ, কিন্তু সত্যিটা অন্য কিছু। ছেলেটি শুধু তার পরিচয় ভুলে যায়নি, সে কোথায় আছে তাও জানে না। কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর সে শহরের দিকে এগিয়ে যায়। হয়তো সেখানে কেউ তাকে সাহায্য করতে পারবে, কিন্তু একটি বড় সমস্যা, সে সম্পূর্ণ নগ্ন। তার চোখে সবকিছু নতুন, যেন সে সবকিছু প্রথমবার দেখছে। মানুষকে অবাক করে সে এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে ডিটেনশন সেন্টারে নিয়ে যায়, রাস্তায় কাপড় ছাড়া ঘোরা এবং মানুষকে অশ্লীলতা দেখানোর অভিযোগে। এখন না ছেলেটি তার নাম জানে, না পুলিশের কথা বুঝতে পারে। অফিসাররা তার একটি নাম দেয়, কাইল। কাইলকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। পুরো পরীক্ষা চলাকালীন দুটি অদ্ভুত বিষয় সামনে আসে। প্রথমত, তার শরীর একদম নিখুঁত, না কোনো ভাঁজ আছে, না কোনো ব্রণ। দ্বিতীয়ত, সবচেয়ে বড় কথা, তার পেটে নাভি নেই। এটা দেখে ডিউটিতে থাকা ডাক্তারও চমকে যান। যতক্ষণ না তার পরীক্ষার রিপোর্ট আসে, কাইলকে ডাইনিং হলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সে অন্য ছেলেদের খেতে দেখে এবং তাদের নকল করার চেষ্টা করে, যেন সে খাওয়া সম্পর্কে কিছুই জানে না। সে এক ছেলের নকল করে, কিন্তু এতে ছেলেটি রেগে যায়। তার মনে হয় কাইল তাকে উপহাস করছে। রাগ এতটাই বেড়ে যায় যে তাদের মধ্যে মারামারি শুরু হয়। পরে যখন সব ছেলে উঠোনে থাকে, সেই ছেলেটি কাইলের মুখে জোরে ঘুষি মারে। কাইল পড়ে যায় এবং কিছুক্ষণ পর তার প্যান্ট ভিজে যায়। তার অদ্ভুত আচরণ দেখে গার্ডরা বুঝতে পারে না কি করবে। তারা সেন্টারের মনোরোগ বিশেষজ্ঞ নিকোলকে ডাকে, যে কাইলকে প্রশ্ন করবে এবং বোঝার চেষ্টা করবে তার সাথে আসলে কি হচ্ছে। সে এক অদ্ভুত ছেলে, কিন্তু একদম নিষ্পাপ। সে না জানে পৃথিবীর নিয়ম কানুন, না মানুষের রীতিনীতি, কিন্তু সে যা-ই করে তাতে এক সহজাত প্রতিভা দেখা যায়। নিকোল তাকে কিছু আঁকতে বলে এবং কাইল যেন কোনো প্রিন্টার, একদম নিখুঁত স্কেচ তৈরি করে। দুজন মানুষের, যাদের সে জঙ্গলে দেখেছিল, খুব কাছাকাছি, হয়তো প্রেমিক প্রেমিকা, যারা একা থাকতে চায়। কাইলের আচরণ একদম শান্ত, কোনো আগ্রাসন দেখা যায় না। তাই নিকোল তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সেখানে আরও কিছু পরীক্ষা করে বোঝা যায় তার সাথে আসলে কি হয়েছে। তার সন্দেহ হচ্ছে কাইল হয়তো বড় কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, সম্ভবত সেই কারণেই তার কিছুই মনে নেই। কাইলের অতীত একটা বড় ধাঁধা, সম্ভবত তার মস্তিষ্ক পুরনো স্মৃতিগুলো ভুলে গেছে। নিকোলের বাড়িতে কাইলকে দেখে লরি একেবারে চমকে যায়। সে স্নান করে তোয়ালে জড়িয়ে বাইরে আসে এবং একজন অচেনা ছেলেকে সামনে দেখে ঘাবড়ে যায়। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে। কাইল যেন অন্য কোনো জগতে হারিয়ে যায়। লরিও বেশি মনোযোগ দেয় না, কারণ তার মন তার প্রেমিকের সাথে দেখা করার জন্য ব্যস্ত থাকে। কিছুক্ষণ পর কাইল বাড়ির বাইরে যায়। তার চোখ একটা প্রজাপতির ওপর পড়ে এবং সে না ভেবেই তার পেছনে চলতে শুরু করে। তখনই সে পাশের বাড়ি থেকে মিষ্টি সঙ্গীত শুনতে পায়। যখন সে ভেতরে যায়, তখন আমান্ডার সাথে তার দেখা হয়। আমান্ডার মিষ্টি সঙ্গীত শুনে কাইলের চোখে জল চলে আসে। সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়তেও পারে না। তখনই আমান্ডা তার দিকে ঘোরে এবং তার ভীত মুখ দেখে কাইল ঘাবড়ে যায়। সে দ্রুত দৌড়ে ফিরে আসে এবং বাথরুমের বাথটবে লুকিয়ে পড়ে। এরই মধ্যে লরির ভাই যশ একটা প্রাপ্তবয়স্ক ম্যাগাজিন নিয়ে ভেতরে আসে। সে মজা করে ছবি দেখছিল, কিন্তু সে বুঝতেও পারেনি যে বাথটবে অন্য একজন মানুষ লুকিয়ে আছে। যশের চোখ কাইলের ওপর পড়তেই সে জোরে চিৎকার করে এবং সরাসরি তার মায়ের কাছে ছুটে যায়। কিন্তু তাড়াহুড়ো করে পালাতে গিয়ে সে ম্যাগাজিনটা সেখানেই ফেলে যায়। যশকে বকা দেওয়ার পর নিকোল দরজার ঘণ্টা শুনতে পায়। যখন সে দরজা খোলে, তখন সামনে আমান্ডার মা ক্যারল দাঁড়িয়ে থাকে। আজকের ঘটনার হিসাব নিতে এসেছে সে। ক্যারল সকালে তার মেয়ের সাথে কাইলকে বোঝাতে এসেছিল, কিন্তু যখন সে তাকে সত্যিটা বলতে বলে, তখন আমান্ডা এবং কাইল একে অপরের দিকে অদ্ভুত ভালোবাসার দৃষ্টিতে তাকাতে শুরু করে। পরিস্থিতি আরও খারাপ না হওয়ার জন্য ক্যারল সেখান থেকে চলে যায় এবং আমান্ডাও তার ঘরে ফিরে যায়। সেই রাতে স্টিফেন ফিরে এলে নিকোল তার সাথে কাইলের পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সে কয়েকদিন এখানে থাকবে। রাতের খাবারের সময় একটা অদ্ভুত কিন্তু চমকপ্রদ ঘটনা ঘটে। কাইল প্রথমবার কথা বলে।
কিন্তু তার মুখ থেকে যে শব্দগুলো বের হয় তা খুবই অভদ্র ছিল, ঠিক যেমনটা সে ডিটেনশন সেন্টারের ছেলেদের কাছ থেকে শুনেছিল। তারপর সে না ভেবেই সেই কথাগুলো বলতে থাকে। লরি যখন তার প্রেমিকের সাথে ফোনে কথা বলছিল, কাইল সেই কথাগুলো পুনরাবৃত্তি করতে শুরু করে। এতে পুরো বাড়িতে নীরবতা নেমে আসে এবং সবাই হতবাক হয়ে যায় যখন জানতে পারে লরি তার বাবা মায়ের অনুমতি ছাড়াই প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। নিকোলের 2 সন্তান কাইলের উপর এখনও রেগেছিল, কিন্তু রাতটি আর কোনো ঘটনা ছাড়াই কেটে যায়। পরের দিন সকালে নিকোল কাইলের কাউন্সেলিং চালিয়ে যাওয়ার জন্য তাকে তার অফিসে নিয়ে যায়। যশ সুযোগ বুঝে কাইলকে স্কুলের জন্য প্রশ্নের একটি তালিকা দেয়, কিন্তু কাইল যখন কোনো সমস্যা ছাড়াই সব প্রশ্নের সঠিক উত্তর দেয় তখন যশ এবং নিকোল দুজনেই অবাক হয়ে যায়। এখন এটা স্পষ্ট হয়ে যায় যে কাইল বোকা নয় বা তার বোঝার ক্ষমতাও কম নয়, বরং তার অদ্ভুত আচরণের পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। যখন কাইলের আইকিউ পরীক্ষার ফলাফল আসে তখন সবাই হতবাক হয়ে যায়। তার স্কোর ছিল 400। এটা দেখে ডাক্তাররা আরও পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। যখন তারা কাইলের এমআরআই স্ক্যান করে তখন তারা জানতে পারে যে তার মস্তিষ্ক মানুষের চেয়ে অনেক বেশি উন্নত। তার মস্তিষ্কের কার্যকলাপ এত দ্রুত ছিল যে সে হয় এলিয়েন হতে পারে, নয়তো কোনো মানব রোবট। রাতে নিকোল কাইলকে বাড়িতে ফিরিয়ে আনে এবং যশের সাথে রুম শেয়ার করতে বলে। যশ এটা একদম পছন্দ করেনি, কিন্তু অভিযোগ করলে তার শাস্তি আরও বাড়তে পারত। রাতের মাঝখানে যখন সবাই ঘুমাচ্ছিল, কাইল দরজা খোলার শব্দ শুনতে পায়। সে দেখে লরি চুপিসারে বাড়ি থেকে বের হচ্ছে। কৌতূহলী হয়ে কাইল তার পিছু নেয় এবং দেখে লরি একটি পার্টিতে পৌঁছেছে। সেখানকার পরিবেশ দেখে কাইলও তাতে মিশে যায় এবং শীঘ্রই মাতাল হয়ে পড়ে। অতিরিক্ত মদ্যপানের কারণে তার বমি হয়, কিন্তু যেহেতু তার কোনো লজ্জা ছিল না তাই সে কোনো চিন্তা ছাড়াই পার্টি চালিয়ে যায়। কিন্তু তখনই পুলিশ সেখানে আসে। একজন অফিসার লরিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কাইল মাঝখানে এসে দাঁড়ায়। তার মুখ অদ্ভুত হয়ে যায় এবং সে সাপের মতো শব্দ করতে শুরু করে। এটা দেখে সবাই হাসতে শুরু করে, কিন্তু যখন অফিসার তাকে স্পর্শ করার চেষ্টা করে কাইল তৎক্ষণাৎ সরে যায়। অফিসার রাগে তার লাঠি বের করে কাইলকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু কাইল শুধু তার আঘাত থেকে বাঁচে না, বরং তাকে এমনভাবে বিব্রত করে যে সবাই জোরে জোরে তালি দিতে শুরু করে। অফিসার অপমান সহ্য করতে না পেরে হার মেনে সেখান থেকে চলে যায়। সেই রাতে কাইল লরিকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনে। পরের দিন সে তার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে এবং পুরো পরিবারের মন জয় করতে শুরু করে। প্রথমে সে স্টিফেনের কম্পিউটার ঠিক করে এবং তার সেই গুরুত্বপূর্ণ নথিগুলো ফিরিয়ে দেয় যা সে কয়েক মাস আগে হারিয়ে ফেলেছিল। তারপর সে যশের ঘর পরিষ্কার করে এবং তার পছন্দের একটি নতুন ম্যাগাজিনও নিয়ে আসে। এই ছোট ছোট কাজের মাধ্যমে কাইল ধীরে ধীরে পুরো পরিবারের ভালোবাসা জয় করে নেয়। নিকোল ভাবে যতক্ষণ না তার অতীতের রহস্য উন্মোচিত হচ্ছে ততক্ষণ সে তাকে সাময়িকভাবে দত্তক নিতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, কাইল রাতে ঘুমাতো না। কাইলের আচরণ আরও অদ্ভুত হতে শুরু করে। সে রাতের পর রাত না ঘুমিয়ে ক্লান্ত না হয়ে ক্যারাটে অনুশীলন করত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল হাতের কাছে যা পেত, কাঁচা হোক বা পাকা, না ভেবেই খেয়ে নিত। একদিন কাইল যখন উঠোনে ছিল, একটা ভ্যানের লোক তার ওপর নজর রাখছিল। প্রথমে কাইল এড়িয়ে যায়, কিন্তু ধীরে ধীরে লোকটাকে সে সব জায়গায় দেখতে পায়। এখন পরিষ্কার হয়ে যায় কেউ তার ওপর নজর রাখছে। কয়েকদিন পর নিকোল কাইলকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু ডাক্তার রিপোর্ট দেখেই অবাক হয়ে যান। কাইলের শরীর একদম নতুন দেখাচ্ছিল, যেন তার কখনো কোনো আঘাতই লাগেনি। তার দাঁতগুলো একদম নতুন ছিল, কোনো ক্যাভিটি বা ক্ষতি ছাড়াই। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল, তার মস্তিষ্কের কার্যকলাপ একজন সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি ছিল। ডাক্তারের কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না। সেই রাতে ডাক্তাররা কাইলকে ঘুমের ওষুধ দেয় যাতে সে শান্তিতে ঘুমাতে পারে, কিন্তু আসল রহস্য তখন সামনে আসে। ঘুমের ওষুধ খাওয়ার পরেও কাইল সারা রাত জেগেছিল। এবার সে তার ঘরে নয়, উঠোনে ছিল, শুধু আকাশের তারা দেখছিল। স্টিভেনের মনে হয় কাইলের হয়তো অতিরিক্ত শক্তি আছে যা খরচ করা উচিত। তাই সে সিদ্ধান্ত নেয় সে কাইলকে দৌড়াতে নিয়ে যাবে। স্টিভেন একসময় নিজেই দৌড়বিদ ছিল এবং তার বিশ্বাস ছিল সে কাইলকে ক্লান্ত করতে পারবে, কিন্তু স্টিভেনের পরিকল্পনা উল্টো হয়ে যায়। কাইল একজন অলিম্পিক অ্যাথলেটের মতো দৌড়াচ্ছিল এবং শেষে ক্লান্ত হওয়ার মতো লোক ছিল স্টিভেন, কাইল নয়। ক্লান্ত হয়ে রাগে স্টিভেন বাড়ি ফিরে নিকোলের সঙ্গে তর্ক শুরু করে। স্টিভেন বলে কাইল মানুষ নয় এবং তাকে সেখান থেকে ফেরত পাঠানো উচিত যেখান থেকে সে এসেছে। এই কথাগুলো কাইল নিজেই শোনে। এতে তার মন ভেঙে যায় এবং সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। স্টিভেন তাকে সব জায়গায় খোঁজার চেষ্টা করে, কিন্তু কাইলকে কোথাও পাওয়া যায় না।
পুলিশকেও ফোন করা হয়, কিন্তু তারা বলে 24 ঘন্টা না হলে তারা কিছু করতে পারবে না। রাতে নিকোল তার বিছানার পাশের টেবিলে কাইলের আঁকা কিছু ছবি পায়। সেগুলোর মধ্যে একটা জায়গা ছিল যা নিকোল চিনতে পারে। দেরি না করে স্টিভেন আর নিকোল টর্চ নিয়ে বনের দিকে রওনা দেয়। অবশেষে তারা কাইলকে সেখানেই খুঁজে পায়, সেই একই জায়গায়, সেই একইভাবে, শুধু তারা দেখতে দাঁড়িয়ে যেন নিজের বাড়িকে মনে করছে। বাড়ি ফিরে এসে স্টিভেন নিজের ভুল স্বীকার করে এবং কাইলের কাছে ক্ষমা চায়। সে তাকে গরম জলে স্নান করার প্রস্তাব দেয়। তখনই কাইল প্রথম রেডিও শোনে, তার সিগন্যালের মধ্যে আসা সাদা সঙ্গীত শব্দগুলো। পরের দিন গল্পে নতুন মোড় আসে। পুলিশের একটা ফোন আসে নিকোলের জন্য। তারা জানায় কাইলকে যেখানে পাওয়া গিয়েছিল তার কাছে একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছে। এটা শুনে নিকোল চমকে যায়। পুলিশ জানায় কাইল একজন খুনিও হতে পারে, তাই তার থেকে সাবধানে থাকার দরকার। এজেন্ট টেইলর নিকোলকে জানায় যে হাড়গুলো পাওয়া গেছে সেগুলোতে দ্রুত জ্বলে যাওয়া কোনো পদার্থ ব্যবহার করা হয়েছে, মানে মৃত্যুটা খুব সাম্প্রতিক। কিছু ত্বকের নমুনাও পাওয়া গেছে যা বিশ্লেষণ করা হচ্ছে। টেইলর কাইলকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু নিকোল কোনোভাবে কথাটি এড়িয়ে যায়, অন্তত কাইল জেগে না ওঠা পর্যন্ত। পরের দিন সকালে কাইল ঘুম থেকে উঠেই টিভি দেখার চেষ্টা করে, কিন্তু অ্যান্টেনা খারাপ ছিল। দেরি না করে সে সরাসরি ছাদে উঠে অ্যান্টেনা মেরামত করে দেয়, কিন্তু নিচে নামতে গিয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং আমান্ডা তার নিজের চোখেই সবটা দেখে। আমান্ডা এই দেখে ঘাবড়ে যায়। সে ভাবে কাইল ছাদ থেকে পড়ে হয়তো আঘাত পেয়েছে, তাই তার মনোযোগ সরে যায় এবং তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সরাসরি একটি বড় আবর্জনার পাত্রের সঙ্গে ধাক্কা মারে। ঠিক তখনই কাইল কোনো আঘাত ছাড়াই তার সামনে এসে দাঁড়ায়। আমান্ডা এটা দেখে আরও বেশি অবাক হয়ে যায়, কারণ সে নিজের চোখে দেখেছিল কাইল এত উঁচু জায়গা থেকে পড়েছিল, কিন্তু তার গায়ে একটাও আঁচড় লাগেনি। ক্যারল, যে আগে থেকেই কাইলকে পছন্দ করত না, রেগে যায়। তার কাছে গাড়ির ক্ষতিটাই ছিল বড় ব্যাপার। রেগে গিয়ে সে আমান্ডাকে হুমকি দেয় যে সে তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেবে, কিন্তু তখনই কাইল এগিয়ে এসে সব দোষ নিজের ঘাড়ে নেয়। এটা দেখে ক্যারল আরও বেশি রেগে যায় এবং চিৎকার করে বলে, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো। সেই রাতে স্টিভেন বাড়ি ফিরে নিকোলের সঙ্গে একা কথা বলতে চায়। সে বলে যে পুলিশ আরও একটি চমকপ্রদ তথ্য জানিয়েছে, যেদিন কাইলকে পাওয়া গিয়েছিল সেদিন একজন লোকও নিখোঁজ হয়ে গিয়েছিল। এখন নিকোল এবং স্টিভেন আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু তারা জানে না যে তাদের সমস্ত কথা অন্য একজনও শুনছে, সেই লোক যে সারাদিন কাইলকে অনুসরণ করছিল। সে একটি রিমোট মাইক্রোফোনের মাধ্যমে তাদের পুরো কথোপকথন শুনছিল। পরের দিন সকালে নিকোল যখন ছেলেদের ঘর পরিষ্কার করছিল, তখন সে কাইলের আঁকা কিছু ছবি খুঁজে পায়। এই ছবিগুলোতে একটি প্যাটার্ন ছিল। যখন সে মনোযোগ দিয়ে দেখে এবং একসাথে জোড়া দেয়, তখন সে একটি প্রতীক দেখতে পায়, ঠিক সেই প্রতীক যা ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল। এখন নিশ্চিত হওয়া যায় যে কাইল সেখানে উপস্থিত ছিল এবং হয়তো তার কোনো যোগসূত্র আছে। অন্যদিকে আমান্ডা লাইফগার্ডের চাকরি নিয়েছে। কাইল যে তাকে পছন্দ করতে শুরু করেছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে, যাতে আমান্ডা তাকে বাঁচাতে পারে। কিন্তু সামান্য গন্ডগোল হয়ে যায়। লোকেরা তাকে দেখে হাসতে শুরু করে এবং তার পরিকল্পনা একটি বড় লজ্জায় পরিণত হয়। সেই সন্ধ্যায় আমান্ডা নিকোলের বাড়িতে আসে দেখতে যে কাইল ঠিক আছে কিনা। নিকোল তাকে ভিতরে আসতে দেয়, কিন্তু যখন আমান্ডা তার ঘরে যায় তখন জানতে পারে কাইল সেখানে নেই। ঠিক তখনই আমান্ডা কাইলের আঁকা সমস্ত ছবি দেখতে পায় যা সে তার জন্য এঁকেছিল। এটা দেখে তার মনে হয় কাইল তার প্রতি একটু বেশি আচ্ছন্ন। কিন্তু পরের দিন আমান্ডা আবার কাইলকে পুলে দেখে। এবার সে তার কাছে সাহায্য চায়। কাইল কিছু প্রাথমিক টিপস পাওয়ার পর যখন সে সাঁতার শিখতে শুরু করে, তখন সে জলের মধ্যে এমনভাবে সাঁতার কাটে যেন সে একজন জলমানব। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আমান্ডাও হতবাক হয়ে যায়। তখনই আমান্ডা তাকে আমন্ত্রণ জানায়, যখন তার বাবা মা বাড়িতে থাকবে না তখন তারা একসাথে সময় কাটাতে পারবে। যখন তারা আমান্ডার বাড়িতে পৌঁছায়, আমান্ডা তার বাবার কিছু আঁকা বের করে, যিনি সম্প্রতি মারা গেছেন। আশ্চর্যজনকভাবে তার আঁকা এবং কাইলের তৈরি স্কেচগুলো একই রকম দেখাচ্ছিল। এটাই ছিল কারণ আমান্ডা তাকে সেখানে ডেকেছিল। পরে কাইল ভাবল সে আমান্ডার জন্য একটি সুন্দর উপহার তৈরি করবে। সে তার এবং আমান্ডার বাবার শিল্পশৈলী একত্রিত করে একটি চমৎকার প্রতিকৃতি তৈরি করল। এখন শুধু সাহস করে এই উপহারটি আমান্ডাকে দেওয়ার পালা ছিল। সেই সন্ধ্যায় একটি পার্টিতে, যেখানে তার আমান্ডার সাথে দেখা করার কথা ছিল, তার পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায়। আমান্ডা পার্টিতে তার প্রেমিক চার্লির সাথে এসেছিল, যা কাইলের জন্য একটি বড় ধাক্কা ছিল। তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়, যা সে তার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য করেছিল। রাত্রে বাড়ি ফিরে কাইল খুব দুঃখিত ছিল। সে শুধু একটি কথাই ভাবছিল,
সে কে, কেন তার স্মৃতিতে শুধু সেই জঙ্গল এবং তারকারা? পরের দিন নিকোল তাকে জানায় সে একজন বন্ধুকে ডেকেছে যে সম্মোহনের মাধ্যমে তার স্মৃতিগুলো জানার চেষ্টা করবে। কাইল রাজি হয়ে যায় এবং সেশন শুরু হয়। সম্মোহনের সময় কাইল তার মনের মধ্যে সেই রাতের জঙ্গলের দৃশ্যে ফিরে যায়। সেখানে সে সেই লোকটিকে দেখে যে সবসময় তার পিছু করত। এই লোকটি অন্য একজনের সাথে লড়াই করছিল। তারপর হঠাৎ লোকটি অন্য লোকটির ওপর গুলি চালায় এবং পালিয়ে যায়। তখনই কাইল তার নাম ডাকে টম ফোস। এই নামটি শুনেই নিকোলের মাথা ঘুরে যায়। তার মনে পড়ে যখন সে পুলিশ স্টেশনে গিয়েছিল তখন সে এই নামটি শুনেছিল। টম একজন নতুন অফিসার যে কয়েকদিন আগে এই শহরে এসেছে। এই কথাটি আরও বেশি প্রশ্ন তোলে। নিকোল কাইলকে বলে সে যা দেখেছে তার একটি স্কেচ তৈরি করতে। কাইল কোনো ভুল ছাড়াই একটি নিখুঁত প্রতিকৃতি তৈরি করে এবং সেই লোকটির মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কয়েকদিন পর সেই মুখটি সংবাদপত্রে ছাপা হয়। সেই লোকটির নাম ফেল্ডম্যান, একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক যিনি মানুষের স্মৃতিতে বিশেষজ্ঞ ছিলেন। এখন নিশ্চিত হয়ে গেছে জঙ্গলে পাওয়া হাড়গুলো ফেল্ডম্যানের ছিল। এখন প্রশ্ন হলো ফেল্ডম্যানের সাথে কাইলের কি সম্পর্ক? এর উত্তর খুঁজতে কাইল বিশ্ববিদ্যালয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর কাইল একটি বড় চমকের মুখোমুখি হয়। যখন সে ফেল্ডম্যানের ছাত্রদের একটি ছবি দেখে তখন তার মাথা ঘুরে যায়। ছবিতে একটি ছেলে দাঁড়িয়েছিল যে কাইল ছাড়া আর কেউ নয়। কিন্তু যখন ফেল্ডম্যানের সহকারী হলিকে জিজ্ঞাসা করা হয় তখন কাইল সম্পর্কে তার কিছুই মনে পড়ে না। সে বলে যে সে কয়েক বছর ধরে অধ্যাপকের সাথে কাজ করেছে কিন্তু সে কখনো কাইলকে দেখেনি। কাইল তাকে ছবিটি দেখায়। হলি কিছুটা বিভ্রান্ত হয় কিন্তু তবুও সে রাজি হয় যে কাইলের কিছু স্মৃতি পরীক্ষা করা হোক। এবং এখানে আরেকটি চমকপ্রদ ঘটনা সামনে আসে। কাইল প্রতিটি পরীক্ষায় 100% স্কোর করে। হলি অবাক হয়ে যায়, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। উত্তেজনার বশে সে জানায় যে ফেল্ডম্যানের গবেষণা মানুষের মস্তিষ্কের সীমা ভেঙে দেওয়ার বিষয়ে ছিল। মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে, কিন্তু ফেল্ডম্যান প্রমাণ করতে চেয়েছিলেন যে যদি কোনোভাবে পুরো মস্তিষ্ক সক্রিয় করা যায় তবে মানুষ কি না করতে পারে। এবং এখন এটা নিশ্চিত ছিল যে কাইল এই গবেষণার জীবন্ত প্রমাণ ছিল এবং সম্ভবত এই কারণেই ফেল্ডম্যানের জীবন নেওয়া হয়েছিল। হলি তাদের ফেল্ডম্যানের বিধবার কাছে নিয়ে যায় যিনি তার কিছু পুরনো নথি দেখার অনুমতি দেন। সেখানে কাইল এবং লরি আরেকটি চমকপ্রদ আবিষ্কার করে, কিছু অঙ্কন যাতে সেই রহস্যময় প্রতীকটি আঁকা ছিল যা অপরাধের দৃশ্যে পাওয়া গিয়েছিল। কিন্তু এর পাশাপাশি আরেকটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করে। অনেক জায়গায় একটি সংখ্যা বারবার লেখা ছিল। তাদের মনে হয় এগুলো স্থানাঙ্ক হতে পারে। এই সংখ্যাগুলো কোন জায়গার প্রতিনিধিত্ব করে তা জানতে তারা ইন্টারনেটে গবেষণা শুরু করে। ঠিক তখনই স্টিফেনের ফোন আসে। সে উদ্বিগ্ন হয়ে তাদের জিজ্ঞাসা করে যে তারা কোথায় আছে। লরি তার বাবাকে অনুরোধ করে এই স্থানাঙ্কের সত্যতা খুঁজে বের করতে। কয়েক মিনিট পর স্টিফেন আবার ফোন করে। সে যা বলে তা শুনে সবাই হতবাক হয়ে যায়। এই স্থানাঙ্কগুলো একটি সরকারি সুবিধার যা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এর মানে এটি একটি সাধারণ জায়গা নয়, বরং একটি অত্যন্ত গোপন এবং সুরক্ষিত সুবিধা। এর সত্যতা জানতে ফিল্ডম্যানের ছাত্র ডেকের সাহায্যে কাইল সুবিধাটির একেবারে প্রান্তে পৌঁছায়। সেখান থেকে কাইল একা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিরাপত্তা বেড়ার উপর দিয়ে লাফ দেয়। একটি মুখোশ পরা লোক তাকে আক্রমণ করে, কিন্তু এখানে তার রাতের ক্যারাটে অনুশীলন কাজে আসে। কাইল আত্মরক্ষা করে এবং লোকটির মুখোশ খুলে দেয়। যে মুখটি সামনে আসে তা দেখে সে হতবাক হয়ে যায়। এই সেই লোক যাকে সে আগেও দেখেছিল। কাইলের মনে পড়ে এই লোকই সেই রাতে সেখানে ছিল যখন গুলি চলেছিল। কিন্তু টম ফোস, যাকে সবাই একজন সাধারণ মানুষ মনে করত, আসলে সে অন্য কিছু ছিল। সে কাইলকে বলে, তুমি যদি বাঁচতে চাও তবে বিশ্বাস রাখো। টম ফোর্স কোনো সাধারণ মানুষ নয়, সে সতর্ক করে। কাইল যদি তার অতীত সম্পর্কে বেশি জানতে চায় তাহলে তার নতুন পরিবারের জীবন বিপদে পড়তে পারে। সত্য জানার প্রতিটি পদক্ষেপ তোমার প্রিয়জনদের মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। যাওয়ার আগে টম ফস শেষবারের মতো সতর্ক করে, যদি তুমি খোঁজ করা বন্ধ না করো তবে তারা তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে। এই মুহূর্তে কাইল টমের কথা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। তার অনুসন্ধান এখানেই থামানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।
সরকারি স্টেশনের ক্যামেরা কাইলকে দেখে ফেলেছে এবং একজন এজেন্ট তাকে এক্স প্রজেক্ট নামে উল্লেখ করে। নিকোল বাড়ি ফিরেই কাইলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে তার আঘাতের চিকিৎসা করা যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এক অপরিচিত দম্পতি সেখানে আসে, যারা দাবি করে যে তারাই কাইলের আসল বাবা মা। তারা বলে যে তারা তাদের ছেলেকে নিতে এসেছে। তাদের কাছে ছবি, কাগজপত্র এবং প্রমাণ আছে যা প্রমাণ করে যে তারাই কাইলের আসল বাবা মা। ডিএনএ পরীক্ষাও নিশ্চিত করে যে কাইল তাদেরই ছেলে। কিন্তু কাইলের কিছু ঠিক মনে হচ্ছে না। সে নিকোল এবং তার নতুন পরিবারকে ছেড়ে যেতে অস্বীকার করে। সেই রাতে কাইল টম ফসের কাছে যায়। সে সত্যিটা জানতে চায় কেন এই লোকেরা এই মুহূর্তে এসেছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরাই কি সেই লোক যাদের সম্পর্কে টম সতর্ক করেছিল? টম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না। সে সরাসরি কাইলকে একটা সত্যি কথা বলে, হ্যাঁ, এরাই সেই লোক। তারা সহজেই ডিএনএ প্রমাণ পরিবর্তন করতে পারে। কিন্তু টম আরও বলে যে কাইল যদি সত্যিটা জানতে চায় তবে তাকে একটা নিরাপদ জায়গায় যেতে হবে। কিন্তু যখন তারা কথা বলছিল তখনই একটা গুলির শব্দ শোনা যায়। কাইল দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে গুলি থেকে বাঁচে, কিন্তু গুলিটা সরাসরি টমের কাঁধে লাগে। এখন দুজনকেই সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে হবে। একজন স্নাইপার তাদের উপর বারবার গুলি চালাচ্ছে। কোনো মতে বেঁচে তারা একটা নিরাপদ জায়গায় পৌঁছায়। সেখানে টম অবশেষে কাইলকে পুরো সত্যিটা বলে, কিন্তু সাসপেন্স ধরে রাখার জন্য আমরা এখন কিছুই জানতে পারছি না। পরের দিন সকালে কাইল বাড়ি ফিরে আসে। সে তার তথাকথিত জৈবিক বাবা মার সঙ্গে দেখা করে এবং কিছু অদ্ভুত কথা বলে। সে বলে তার সব মনে পড়ে গেছে। এখন সে জানে যে তারা সত্যি বলছে, এবং সবাইকে চমকে দিয়ে সে বলে সে তাদের সঙ্গে বাড়ি যেতে রাজি। কাইল তার পালিত পরিবারের কাছ থেকে বিদায় নেয় এবং তার জৈবিক বাবা মার সঙ্গে চলে যায়। কিন্তু শীঘ্রই সত্যিটা সামনে আসে। এরা আসলে অভিনেতা যাদেরকে টম ভাড়া করেছিল। এখন তারা একটা গোপন অপারেশন সেন্টারের দিকে যাচ্ছে, যেখানে কাইল পুরো সত্যিটা জানতে পারবে। সেখানে তার দেখা হয় অ্যাডামের সঙ্গে, যে একটা বড় রহস্য ফাঁস করে, তুমি আসলে একটা ক্লোন। কাইল হতবাক হয়ে যায়। অ্যাডাম ব্যাখ্যা করে যে প্রফেসর ফেল্ডম্যান এমন একটি প্রযুক্তি তৈরি করেছিলেন যা মানুষের ক্ষমতা বাড়ানোর জন্য ছিল, কিন্তু তিনি এই প্রযুক্তি সরকারকে বিক্রি করে দেন, এবং এই কারণে এখন এটি একটি যুদ্ধে পরিণত হয়েছে। তারপর অ্যাডাম আরেকটি বড় সত্য প্রকাশ করে, কাইল তারই ক্লোন। অ্যাডাম একজন বিলিয়নিয়ার যে সবসময় বেঁচে থাকার উপায় খুঁজছিল এবং চেয়েছিল মানবজাতি তার সীমা অতিক্রম করুক। কিন্তু এখন তার যুদ্ধ সরকারের সাথে চলছে। এবং সবচেয়ে বড় ধাক্কা, কাইল শুধু একা পরীক্ষা নয়, তার পিতা প্রজেক্ট XX এখনও সরকারের দখলে আছে এবং তার গ্যাস স্টেশন পর্যায়ে সম্পূর্ণ হতে চলেছে। এখন আরও নিখুঁত ক্লোন তৈরি হচ্ছে যারা প্রযুক্তির দখল নেওয়ার জন্য একটি যুদ্ধ শুরু করবে। এই সবের মধ্যে কাইলকে একটি নতুন মিশনে পাঠানো হচ্ছে। এখন সে অ্যাডামের আদেশে একটি দলের নেতা হয়ে উঠেছে এবং এরই সাথে প্রথম সিজন শেষ হয়।